আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারতের একটি সমস্যা নিয়ে রীতিমতো উত্তপ্ত লাদাখ। কালকে দিনভর যে পরিস্থিতি লাদাখ দেখলো তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। অনেকে ডিপ স্টেটের কথা বলছেন, অনেকে বলছেন নেপালের মতো প্ল্যান্টেড এক আন্দোলন। কিন্তু লাদাখের মানুষরা কি বলছেন? লাদাখের বর্তমান যে রেভলিউশন সেটাকেও কিন্তু জেনজি রেভলিউশন বলা হচ্ছে। এবং কালকে যেভাবে হিংস্রতার সঙ্গে এই আন্দোলনকে মানে সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত বিরোধিতা কিন্তু চরম জায়গায় গিয়ে পৌঁছে গেছে। অন্তত লাদাখের এই ঘটনা কিন্তু সব থেকে বড় উদাহরণ। কি হয়েছে দুপক্ষের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কে ঠিক কে ভুল এবং এর পিছনে কোনো বিদেশি শক্তির ইন্ধন আছে নাকি তা আপনারা কমেন্টে অনেক ভালোভাবে বুঝতে পারবেন, লিখতে পারবেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, লাদাখের জিওগ্রাফিক্যাল অবস্থান এমন একটি জায়গায় যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান এবং সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি যদি দেখেন তাহলে দেখবেন ডিপ স্টেট অর্থাৎ আমেরিকার লবি যেভাবে রেজিম চেঞ্জের কথা বারংবার বলেছে, যেভাবে ভারতের সরকার পতনের চেষ্টা বিভিন্ন সময় করেছে, আজকে এই ডিপ স্টেটের কোনো ছল চাতুরিতে লাদাখ উত্তপ্ত হলো কিনা সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কি হয়েছে পুরো বিষয়টি দেখুন। আর্টিকেল 370 2019 সালে জম্মু এবং কাশ্মীরে রদ করা হয়। সে সময় থেকেই লাদাখ কিন্তু চেয়েছে জম্মু এবং কাশ্মীর থেকে সেপারেট হয়ে যেতে। এই মুহূর্তে 10ই সেপ্টেম্বর থেকে লাদাখে একটি হাঙ্গার স্ট্রাইক আন্দোলন করেন সোনাম ওয়াংচুক। আপনারা অনেকেই জানেন, তাকে নিয়ে সিনেমা হয়েছে। তিনি এই অঞ্চলের ক্লাইমেট চেঞ্জ যদি বলা হয় আন্দোলনকারী বিদ্রোহী মুখ, অত্যন্ত জনপ্রিয় একজন মুখ এখানে। তিনি প্রথম আন্দোলন করে বলেন এই মুহূর্তে লাদাখের যে যুবক সম্প্রদায় তাদের হাতে কোনো কাজ নেই এবং মূলত 4টে দাবি লাদাখের জন্য তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। কিন্তু 10ই সেপ্টেম্বর থেকে যে আন্দোলন একদম শান্তির একটি আন্দোলন ছিল, সরকারের সঙ্গে আলাপ আলোচনার একটি আন্দোলন ছিল, তা কিন্তু কালকে সম্পূর্ণ হিংস্রতার পথে চলে গেল। এবং এই পুরো বিষয়টি যখন হিংস্রতার দিকে যাচ্ছে তখন কিন্তু এই সোনাম ওয়াংচুকই তার হাঙ্গার স্ট্রাইক আন্দোলনকে উইথড্র করে নেন এবং তিনি বলেন আই অ্যাপিল টু দ্য ইয়ঙ্গার জেনারেশন টু নট টু রিসোর্ট ভায়োলেন্স। অর্থাৎ তিনি যুবক সম্প্রদায়ের জন্য কিন্তু ফের একটি বার্তা দেন এবং বলেন আমরা এতদিন আন্দোলন করে সরকারের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের দাবি পূরণ করেছি, কিন্তু কোনোভাবে আপনারা মানে যারা ছাত্ররা আছে, যারা যুব সম্প্রদায় আছে, তারা কোনোভাবেই আন্দোলনকে ভায়োলেন্সের আকার ধারণ করতে দেবেন না, তাহলে কিন্তু এই আন্দোলনকে অন্যভাবে ব্যাখ্যা করা হবে। আজকের দিনে দাঁড়িয়ে এই সোনাম ওয়াংচুকের স্টেটমেন্ট থেকে পাল্টা প্রশ্ন আসে, হঠাৎ করে এই আন্দোলন হিংস্রতার আন্দোলনে কেন পরিণত হয়ে গেল? কেন একের পর এক সরকারি অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো? কেন সেখানে শাসক দলের অফিস অর্থাৎ বিজেপির অফিসকে সম্পূর্ণ শেষ করে দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো? কেন একের পর এক পুলিশ আধিকারিককে মারা হলো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, থানাকে ঘেরাও করা হলো এবং সব মিলিয়ে লাদাখকে নিয়ে একটা ভুল বার্তা আন্তর্জাতিক স্তরে কিন্তু দেওয়া হলো। এই যে হাঙ্গার স্ট্রাইক আন্দোলন সোনাম ওয়াংচুক 15 দিন ধরে করেন এবং পরবর্তীকালে তিনি উইথড্র করেন। এবার লাদাখকে নিয়ে যে দাবিগুলো সোনাম ওয়াংচুককে কেন্দ্র করে লাদাখের বাসিন্দারা করেছিলেন, মূলত 4 দফা দাবি আমি আপনাদের জানাবো। সেই নিয়ে কিন্তু অলরেডি কেন্দ্রের সরকারের সঙ্গে একটি আলোচনা শিডিউল করা আছে 6ই অক্টোবর। অর্থাৎ এই আলোচনাগুলো বারবার সরকারের সঙ্গে কিন্তু তারা করছেন। পরবর্তী আলোচনার তারিখ ছিল 6 তারিখ। এই 6ই অক্টোবরের আগে কোনো কারণ ছাড়া এই আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো যেন মনে করা হচ্ছে যে নেপালের স্মৃতি ফিরে আসতে চলেছে, বাংলাদেশের স্মৃতি ফিরে আসতে চলেছে এবং সরকারকে পতনের একটা নোংরা খেলা লাদাখকে কেন্দ্র করে কেউ বা কারা শুরু করে দিল। 4টে দাবি তারা কি কি করেছেন দেখুন। এই মুহূর্তে লাদাখের প্রথম দাবি হলো তারা আর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকতে চান না, অর্থাৎ তারা স্টেট হুডের তকমা চান, তারা আলাদা পৃথক রাজ্যের দাবি করছেন। দ্বিতীয়ত তারা বলেছেন যে আমরা এই মুহূর্তে চাই যে
আন্ডার আন্ডার 6 শিডিউলের আন্ডারে আমাদের যেন এই মুহূর্তে ঢুকিয়ে দেওয়া হয় টু সেফগার্ড আওয়ার ট্রাইবাল স্ট্যাটাস। অর্থাৎ আমাদের রাজ্যের মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের এমন কিছু অঞ্চল আছে যাদেরকে কেন্দ্র সরকার 6 শিডিউল স্ট্যাটাস দিয়েছেন। 6 শিডিউল স্ট্যাটাস কি আমি বিস্তারিত আলোচনা করব। লাদাখও এখন চাইছে তাদেরও যেন এই 6 শিডিউল স্ট্যাটাসের আওতায় নিয়ে আসা হয়, তাদের ট্রাইবাল গ্রুপ যারা গোষ্ঠী আছে তাদেরকে যেন সেফগার্ড করা হয়। তৃতীয়ত তারা বলছে এই মুহূর্তে যেন অবিলম্বে একটি পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়। কারণটা কি? কারণ গোটা দেশে বিভিন্ন রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন রকম ভাবে কাজ করে। এই পাবলিক সার্ভিস কমিশন হলে এখানে যে জবলেস সিচুয়েশন গুলো আছে সেগুলোকে রেকটিফিকেশন করা সম্ভব। চতুর্থ তারা দাবি করে যে এই মুহূর্তে লাদাখ থেকে মাত্র একটি লোকসভা পার্লামেন্টের সিট এটি বাড়িয়ে যেন 2টি পার্লামেন্টের সিট করা হয়। এই 4টে দাবি। এবার সরকার কি বলছে? সরকার বলছে আমরা আপনাদের সঙ্গে 3 এবং 4 নম্বর এই দুটো দাবি নিয়ে আলোচনা করতে পারি, হয়তো আপনাদের দাবি আমরা পূরণও করব। অর্থাৎ এই অঞ্চলে পাবলিক সার্ভিস কমিশন তৈরি হতেও পারে এবং এই অঞ্চলের যে জবলেস সিচুয়েশনের কথা আপনারা বলছেন সেটাকে আমরা অ্যাড্রেস করব, সেটাকে আমরা সলিউশনের জায়গায় নিয়ে যাব। দ্বিতীয়ত বলা হচ্ছে আমরা এই অঞ্চলে পার্লামেন্টের সিট বাড়ানোর কথা ভাবছি, একদিনে তো বাড়ানো যায় না, আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে বা সহমতে আমরা যাব। কিন্তু প্রথম যে দুটো দাবি আছে সেই দুটো দাবি নিয়ে আমরা আলোচনা করতেই চাই না, কারণ এই অঞ্চলটি এমন একটি জায়গা, এই অঞ্চলে আর্মি ডিপ্লয়মেন্ট হয়। এই অঞ্চল একদিকে চীন একদিকে পাকিস্তানের বর্ডার, ফলে এই অঞ্চল রাজ্য যদি করে দেওয়া হয় এবং এই অঞ্চলে যদি রাজ্যের শাসন ব্যবস্থা হয় তাহলে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই অঞ্চলের আইন শৃঙ্খলা, এই অঞ্চলের সিকিউরিটি, সমস্ত কিছু স্ট্রাকচার কিন্তু রিস্ট্রাকচার করতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আর আপনারাই তো সকলের আগে লাদাখকে নিয়ে দাবি করেছিলেন লাদাখ যেন কেন্দ্রশাসিত একটি অঞ্চলে পরিণত হয়। তাহলে হঠাৎ করে আজকে রাজ্যের দাবি করছেন কেন? কারা এই রাজ্যের দাবি তুলছে? কেন হঠাৎ করে লাদাখকে রাজ্য করতে হবে, পৃথক একটি রাজ্য করতে হবে, এই দাবিটাই প্রধান দাবি হয়ে যাচ্ছে? সেই প্রশ্ন কালকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি করা হয়েছে। পাশাপাশি 6 শিডিউল এই পার্টিকুলার সেকশনে কেন লাদাখকে ঢোকাতে বলছে? দেখুন এই মুহূর্তে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই যে রাজ্যগুলো বললাম, এই রাজ্যের কিছু জেলা, পুরো রাজ্য নয়, এই রাজ্যের কিছু জেলা 6 শিডিউলের আওতায় কিন্তু আছে। মানেটা কি? মানে এই অঞ্চলে যে সকল ট্রাইবাল গ্রুপ আছে, আদিবাসী গোষ্ঠী আছে, তাদের কাছে ক্ষমতা আছে একটি অটোনমাস কাউন্সিল তৈরি করার। আদিবাসীদের নিয়ম অনুসারে তারা একাধিক আইনকে কিন্তু প্রচলন করতে পারে। ধরুন একটি নির্দিষ্ট রাজ্যের একটি নির্দিষ্ট আইন আছে, কিন্তু যদি এই ট্রাইবাল অটোনমাস কাউন্সিল চায় তাহলে পার্টিকুলার ওইটুকু জায়গার জন্য তারা রাজ্যের আইনকে লাগু না করে তারা নিজেদের কালচার অনুযায়ী, নিজেদের নিয়ম অনুযায়ী তাদের নিজেদের আইনকে কিন্তু ওইটুকু জায়গার জন্য বলবৎ করতে পারে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবার লাদাখকে যদি 6 সেকশনের আওতায় আনা হয় তাহলে লাদাখ নিজের মতো করে অটোনমাস কাউন্সিল তৈরি করতে পারবে, ফলে নিজের মতো করে আইন লাদাখ এস্টাবলিশ করতে পারবে। এবার লাদাখের অবস্থান আসামের ওই ছোট্ট জেলার একটি অবস্থানের মতো তো একই নয়। জিওগ্রাফিক্যাল অবস্থানটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। অলরেডি এর পাশে কার্গিল যুদ্ধ আমরা দেখেছি, এর পাশে জম্মু কাশ্মীর যেখানে পেহেলগাম হত্যাকাণ্ড আমরা দেখলাম। ফলে সব মিলিয়ে যদি লাদাখে নতুন একটি আইনকে এই মুহূর্তে বলবৎ করতে হয় তাহলে লাদাখের ন্যাশনাল সিকিউরিটি সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। ফলে সেটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রক কিভাবে অ্যালাউ করবে? তা সত্ত্বেও লাদাখের যদি জনসংখ্যা দেখেন 3 লক্ষ জনসংখ্যা। এবার 3 লক্ষ জনসংখ্যার জন্য 2টো পার্লামেন্টের সিট লাদাখের এই জেনজি অর্থাৎ যুব সম্প্রদায় দাবি করছেন, সেটাও করে দেওয়া যাবে। কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করার জায়গায় লাদাখ কি এই মুহূর্তে আছে? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে লাদাখের যদি পপুলেশন দেখেন তাহলে দেখবেন 97% হলো ট্রাইবাল পপুলেশন। এখানে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন এবং সিয়া মুসলমান সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন, যারা জম্মু কাশ্মীর কেন্দ্রিক অঞ্চলে কিন্তু থাকেন। এবার এই পুরো দাবিগুলো নিয়ে কালকে কি ঘটলো? কালকে হঠাৎ করে দুজন হাঙ্গার স্ট্রাইক যারা করছিলেন তাদের মধ্যে দুজন বেহুশ হয়ে যায়।
ফলে যুব সম্প্রদায় খেপে যায়। এই যুব সম্প্রদায় যখন খেপে যায় তখন হাজার হাজার যুব সম্প্রদায়ের মানুষ সরকারি অফিসে ঢুকে যায়, বিজেপির অফিস পুড়িয়ে দেয়, বিভিন্ন জায়গায় আগুন লাগাতে শুরু করে, সরকারি সম্পত্তি ধ্বংস করতে শুরু করে, পুলিশকে আক্রমণ করতে শুরু করে। ফলে পুলিশ পাল্টা প্রোটেকশন নেওয়ার জন্য নির্বিচারে শব্দটি ব্যবহার করছি, কারণ যেভাবে পুলিশের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে এই অবস্থায় সংযমী অ্যাটিটিউড দেখানো সম্ভব হয়নি। ফলে পুলিশও কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করে, ফলে 4 জন মারা যায় এবং 50 জনের বেশি আহত হয়। ফলে এই আন্দোলন অহিংসতা থেকে হিংস্রতার দিকে কিন্তু পরিচালিত হয় ঘন্টা খানেকের মধ্যেই, এবং দেশ বিদেশের সংবাদপত্র যেন বসেই ছিল এমন একটা ভান। লাদাখের এই আন্দোলন করে সরকারকে পতন করে দেওয়া সম্ভব, দেশকে আমাদের টুকরো টুকরো করে দেওয়া সম্ভব।